ছাত্র আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে দেশ জুড়ে পালন হচ্ছে একদিনের শোক। আহতদের সুস্থতা কামনায় প্রার্থনার আয়োজন। সামাজিক মাধ্যমে লাল ছবি ধারণ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সম্প্রতি ঘটে যাওয়া হতাহতের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা এখানেও দোয়া করব এবং মসজিদে মসজিদে দোয়ার ব্যবস্থা করেছি। একাত্মতা ঘোষণা করছি এবং শোক প্রকাশ করছি। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে সবাই দোয়া এবং মোনাজাত করেছি। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক মন্তব্য হাইকোর্টের। শুনানিতে দুই পক্ষের আইনজীবীদের হট্টগোল। কোন আইনে 6 সমন্বয়ক ডিবিতে আদালতের প্রশ্ন। স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই, এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াত শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশের সিদ্ধান্ত আগামীকালই জানালেন আইনমন্ত্রী। ছদ্মবেশে নতুন নামে যেন ফিরে না আসে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। অবৈধ পথের রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল। অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের। ইন্টারনেট চালু হওয়ায় প্রবাসী আয় বাড়ার আশা। শঙ্কা জাগাচ্ছে বিমানের বহরে থাকা বোয়িং উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি। কপালে চিন্তার ভাঁজ মন্ত্রণালয়ের। রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞের। বাংলা ভাগ নিয়ে ভারতের রাজনীতিতে নতুন মোড়। পশ্চিমবঙ্গের কয়েক জেলায় কেন্দ্রের শাসন জারির দাবি বিজেপির। রাজনৈতিক অভিসন্ধি বলছেন বিশ্লেষকরা। এবং সঙ্গীত জগতে একের পর এক নক্ষত্রের পতন। সর্বজনের শ্রদ্ধায় শাফিন আহমেদকে বিদায়ের আগেই চলে গেলেন জুয়েল। ক্যান্সারের সঙ্গে 13 বছর লড়াই করে হারলেন মৃত্যুর কাছে। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দেশ জুড়ে পালন হচ্ছে শোক। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বুকে কালো ব্যাজ ধারণ সহ বিশেষ প্রার্থনা হয়েছে। সংকট কাটিয়ে দেশে আবারও শান্তি ফিরবে এমনটাই আশা সবার। টানা কয়েকদিনের অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। খুলে গেছে অফিস, শুরু হয়েছে দাপ্তরিক কাজকর্ম। তবে চাইলেই কি সম্ভব গত কয়েকদিনে দেশ জুড়ে চলা রক্তাক্ত ক্ষত ভুলে যাওয়া? সরকারি দফতরে অর্ধনমিত এই জাতীয় পতাকা জানান দিচ্ছে শোকাবহ জুলাইয়ের ক্ষত। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সরকারি অফিসগুলোতে তৈরি হয় শোকাবহ কর্মপরিবেশ। অধিকাংশ কর্মকর্তা কর্মচারী অফিস করেন বুকে কালো ব্যাজ ধারণ করে। এই নিস্তব্ধতা নিহতের স্মরণের পাশাপাশি দেশ জুড়ে চলা সহিংসতা, আগুন ভাঙচুর আর লুটতরাজের বিরুদ্ধেও। কালো ব্যাজ ধারণের পাশাপাশি সরকারি দফতরগুলোতে আয়োজন করা হয় দোয়া ও মোনাজাতের, যেখানে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাই নন, অংশ নেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী। দোয়ায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থ কামনা করেন তারা। পাশাপাশি সংকট কাটিয়ে দেশ আবারও ঘুরে দাঁড়াবে উন্নয়ন আর সমৃদ্ধির শক্তি নিয়ে, এমন প্রত্যাশাও সবার। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলেই আমরা যেই ভাবে আছি, এই সিচুয়েশনটা আমরা আমাদের কারোই কাম্য না। কালো ব্যাজ ধারণ করছে আজকে যারা মারা গেছে তাদের আত্মার রুহের মাগফিরাতের জন্য। গত কয়েকদিনের যে উদ্ভূত পরিস্থিতি, সেখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা হতাহত আছেন তাদের দ্রুত আরোগ্য লাভ কামনা করে। গত 1 জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। তবে শেষ পর্যন্ত আন্দোলন আর শান্তিপূর্ণ থাকেনি। দেশব্যাপী শুরু হয় সংঘর্ষ, সরকারি অফিস টার্গেট করে চলে নাশকতা। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে রাজধানীর বাইরেও সরকারি বেসরকারি অফিসে শোক পালন হচ্ছে। সকাল থেকে বিভিন্ন কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। কোথাও কোথাও অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। খুলনা, বরিশাল, রাজশাহী সহ দেশের বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। এছাড়া নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ধর্মীয় উপাসনালয়গুলোতে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। এদিকে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সম্প্রতি ঘটে যাওয়া হতাহতের ঘটনায়
যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। নির্দেশনার আলোকে আমরা কালো ব্যাজ ধারণ করেছি। জামাত বিএনপির উস্কানিমূলক এবং তাদের কর্মকাণ্ডের কারণে এই ঘটনা ঘটেছে বলে আমরা সবসময় মনে করি। নাশকতাকারীরা আমাদের এই স্বপ্নের সোনার দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। চাই যে এদেশ থেকে সাম্প্রদায়িক জড় একেবারে নির্মূল করে দিয়ে উগ্র রাজনীতি, জঙ্গি রাজনীতি, এই রাজনীতির নিষিদ্ধ করা হোক। যারা মৃত্যুবরণ করেছে মানে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা এখানেও দোয়া করব এবং মসজিদে মসজিদে দোয়ার ব্যবস্থা করেছি। ব্রাহ্মণবাড়িয়াতে শান্তি বিরাজ করছে, আশা করি শান্তি বিরাজ থাকবে। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল ছবি ধারণ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নিহতদের স্মরণে শোকের প্রতীক কালোর পরিবর্তে ফেসবুকে প্রোফাইল পিকচার লাল ছবি ধারণ কর্মসূচি দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে অনেককেই ফেসবুকে লাল ব্যবহার করতে দেখা গেছে। প্রতিবাদ স্বরূপ অনেকেই বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান সম্বলিত ছবি ব্যবহার করছেন। কেউ আবার বিচারও দাবি করেছে লাল প্রতীকের ছবি সম্বলিত ব্যানারে। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় লজ্জা প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। সব মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। 6 সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত। মঙ্গলবার শুনানি ঘিরে এজলাসে হইচই ও হট্টগোলের ঘটনাও ঘটেছে। পরে পরবর্তী শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করা হয়। আফজাল হোসেনের রিপোর্ট। আন্দোলনকারীকে লক্ষ্য করে সরাসরি গুলি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে রাখা নিয়ে মামলার শুনানিতে ব্যাপক হইচই ও হট্টগোল হয়েছে। এদিন শুনানিতে আওয়ামী লীগপন্থী বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন রিটের সমর্থনে অনেক আইনজীবী। মঙ্গলবারের শুনানিতে কোটা সংস্কার আন্দোলনের প্রাণহানির ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন উচ্চ আদালত। বলেন এতে তারা লজ্জিত, কেননা মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। গ্রেফতার বা আটক না করে কাউকে দিনের পর দিন ডিবি হেফাজতে রাখা আইনসম্মত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন আদালত। শুনানিতে রিটকারী আইনজীবীরা বলেন আন্দোলন দমনে সরাসরি গুলি কোনোভাবেই করতে পারে না পুলিশ, দিতে হবে প্রত্যেকটি গুলির ব্যাখ্যা। ডিবি অফিসে কি হয়েছে তা জানতে 6 সমন্বয়ককে আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়। পুলিশ যখন গুলি করবে তাদের প্রথম থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে, অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না। অফিসের দূরত্ব খুব বেশি হলে 1.5 থেকে 2 কিলোমিটার, তাদেরকে এখানে আনতে 2 মিনিট লাগবে। নিয়ে এসে তারা আদালতের সামনে বলুক যে না আমরা ওখানে আছি, আমরা ভালো আছি, আমরা আসবো না। পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। রিটের ঘোর বিরোধিতা করেছে রাষ্ট্রপক্ষ। তারা বলছেন মিডিয়া কাভারেজ এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই রিট করা হয়েছে। 6 জন সমন্বয়কারী কোটা আন্দোলনের তাদেরকে কোর্টে আনার একটা নির্দেশনা চেয়েছিল এবং তাদের ফ্যামিলির কাছে হস্তান্তর করার জন্য একটা আদেশ চেয়েছে। 1.5 পাতার একটা পিটিশন, যার মধ্যে কিছু নাই, কোনো স্টেটমেন্ট নাই, কোনো নাই। তো সেখানে তারা যে আর্গুমেন্ট করতেছে বাইরের জিনিস, যা আর্গুমেন্ট করার কোনো এখতিয়ার, নতুন ফ্যাক্ট নিয়ে, বাইরের ফ্যাক্ট নিয়ে আর্গুমেন্ট করার কোনো এখতিয়ার পিটিশনার নাই। বুধবার এ বিষয়ে ফের শুনানি হবে, এরপরেই আদেশ দেবেন উচ্চ আদালত। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেখছিলেন আফজাল হোসেনের তথ্যে উম্মে হানির রিপোর্ট। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের আইনগত দিক খতিয়ে দেখে সরকার শিগগিরই বাস্তবায়নের ব্যবস্থা নেবে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের যৌথ সভায় কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও বলেছেন শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন রূপ দেয়ায় যারা নির্দেশনা দিয়েছে তাদের সব তথ্য সরকারের কাছে আছে। জামায়াতকে নিয়ে বিএনপির ঐক্য গড়ার আহ্বানের সমালোচনাও করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের যৌথ সভা। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত এই সভায় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অংশ নেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা, ছিলেন সব সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক।
সভায় সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দলের ঐক্যমতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আইনগত সব দিক দেখে শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি নানান সময় তাদের দ্বারা নাশকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এদিকে জামায়াত শিবির নিষিদ্ধের বিষয়ে সচিবালয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। জানান, সিদ্ধান্ত প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে বুধবারের মধ্যেই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার, এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলব। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। সাম্প্রতিক কোটা আন্দোলনে যে সহিংসতা চালানো হয়েছে তাতে বিএনপি জামাত অর্থায়ন ও মদত জুগিয়েছে বলে মন্তব্য করেন সরকারের নীতি নির্ধারকরা। বিচার করা হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নিষিদ্ধ করলেও ছদ্মবেশে নতুন নামে কিংবা অন্য কোনো দলের হয়ে ফিরে আসতে পারে জামায়াত শিবির। এক্ষেত্রে সরকারকে যথাযথ ভূমিকা নিতে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, দেশবিরোধী দল হিসেবে জামায়াতকে আরও আগেই নিষিদ্ধ করা উচিত ছিল। আইনজীবীরা বলছেন, সরকারি গেজেট বা সংসদে আইন পাশের মাধ্যমে নিষিদ্ধ করা যেতে পারে দলটির রাজনীতি। যুদ্ধাপরাধের জন্য দায়ী দলটি গেল 50 বছর ধরেই সুযোগ পেলেই থমকে দেওয়ার চেষ্টা করেছে দেশের অগ্রগতি, পেছন থেকে টেনে ধরার চেষ্টা করেছে প্রগতির ধারা। সাম্প্রতিক কোটা আন্দোলনে ভর করেও দেশজুড়ে ব্যাপক নাশকতা চালায় জামায়াত শিবির কর্মীরা। এমন পরিস্থিতিতে সোমবার গণভবনে 14 দলের সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়, যেটি বাস্তবায়নের ভার দেওয়া হয় সরকারকে। দেরিতে হলেও এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে উদ্বেগ প্রকাশ করেন, ছদ্মনামে কিংবা অন্য দলের হয়ে দেশবিরোধী কর্মকাণ্ড চালাতে পারে দলটি। এক্ষেত্রে সরকারকে জোরালো ভূমিকা নেয়ার আহ্বান জানান তারা। ছদ্মাবরণ ব্যবহার করে বা আরও কোনো সহজে চিহ্নিত করা যায় না এরকম ছদ্মাবরণ ব্যবহার তারা করতেই পারেন, কিন্তু সেটা যেন না পারেন সেটা দেখার দায়িত্ব তো রাষ্ট্রের। রাষ্ট্র সেটা দেখবে। রাজনৈতিকভাবে মোকাবেলা করার তো একটা দিক আছেই, কিন্তু সাথে সাথে আদর্শিকভাবে মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। এদিকে আইনজীবীরা বলছেন, সংসদে আইন পাশ করে কিংবা গ্যাজেটের মাধ্যমে নিষিদ্ধ করা যেতে পারে জামায়াতের রাজনীতি। বাংলাদেশে যে সর্বধর্মীয় একটি শান্তি বিরাজ করছে সেটিকে যারা নষ্ট করবে এবং ধর্ম নিয়ে যারা রাজনীতি করবে, মোদ্দা কথা, তাদের রাজনীতি করার কিন্তু কোনো ধরনের কোনো সুযোগ বাংলাদেশে নেই। পরিপত্র বা প্রজ্ঞাপন করে নয়, পার্লামেন্টে অবশ্যই একটা আইন করে আজকে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এর আগে আদালতের রায়ে নির্বাচন কমিশন 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর জামায়াতের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। যুদ্ধাপরাধের দায়ে দল হিসেবে জামায়াত ইসলামীর বিচার করার জন্য একটি আইনের খসড়া কয়েক বছর আগেই তৈরি করেছে আইন মন্ত্রণালয়। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। কেরালায় প্রবল বৃষ্টিতে 3 দফায় ভূমিধস, নিহত ছাড়িয়েছে অর্ধশত, আটকা পড়েছেন শতাধিক। উদ্ধারে চলছে অভিযান, হতাহতের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। কর্মসূচি থেকে স্মারকলিপি দেওয়া হয় ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকারের কাছে। এ সময় কয়েকজন এমপিও উপস্থিত ছিলেন। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত।
বিক্ষোভে উত্তাল ব্রিটিশ পার্লামেন্ট এলাকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। গুজব ছড়িয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদ জানান নেতাকর্মীরা। দেশব্যাপী জামাত শিবির তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তারা। হত্যাযজ্ঞ হয়েছে, যে সন্ত্রাস হয়েছে, যে ধ্বংসলীলা হয়েছে, সেই ধ্বংসলীলা যে সমস্ত পাপিষ্ঠরা করেছে, এইটা বিশ্ববাসীকে জানানোর জন্য যে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব তাদেরও আছে। ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যারোলাইন নক্স এমপি সহ প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী এমপি সশরীরে সমাবেশে এসে আয়োজকদের সঙ্গে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ এবং তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। ব্রিটিশ মন্ত্রী ও এমপিরা বলেন, বাংলাদেশের চলমান বিষয়টি নিয়ে তারা অবগত আছেন এবং গুরুত্বের সহকারে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। The letter that I've been presented with today, I will ensure it goes in to the leadership from my office, stating that the concerns that the President has talked about today, and ensuring that the British government at least looks at the letter that is being sent in. বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী প্লেকার্ড হাতে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী জ্বালাও পোড়াও ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ করেছে জার্মান আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনগুলো। বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশে বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রবাসীরাও অংশ নেন। আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকে সংহতি রূপ দেয়া, সাধারণ ছাত্রছাত্রীদের হাতে অস্ত্র তুলে দেয়া, সারা দেশে প্রাণহানির ঘটনা ঘটানো, একই সাথে ধ্বংসযজ্ঞ চালানো, বিশেষ করে বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদগুলো রয়েছে, বিটিভি, মেট্রো রেল, সেতু ভবন সহ নানা স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়ার প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশের দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে জার্মান আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনগুলো। তাদের দাবি, বাংলাদেশের একটি অশুভ রাজনৈতিক চক্র তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সাধারণ ছাত্রদের ব্যবহার করছে। বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়, বাংলাদেশের মানুষ এই অরাজকতা চায় না। বাংলাদেশের এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল এই সরকার পরিবর্তন, শেখ হাসিনাকে হত্যা করার মূল পরিকল্পনা ছিল। আপনারা অনেকেই জানেন তারা গণভবন ঘেরাও করতে চেয়েছিল, শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি করতে চেয়েছিল। সেই লক্ষ্যে আমরা আজকে এখানে সমবেত হয়েছি প্রবাসী বাঙালিরা। আমরা আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকার জন্য, স্বাধীনতার পক্ষের বাংলাদেশের যে উন্নয়ন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা করার স্বপ্ন, সেটা বিনষ্ট করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র জার্মান আওয়ামী লীগ প্রতিহত করার জন্য সদা জাগ্রত থাকবে। শুধু বাংলাদেশ, জার্মানি নয়, সারা বিশ্বের যে প্রান্তেই সেই অশুভ শক্তি থাকুক না কেন, তাদেরকে প্রতিহত করার আহ্বান সমাবেশে আসা সকলের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অবৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল। কোনো ধরনের গুজবে কান না দিতে আহ্বান জানান বাংলাদেশ মিশন। ইন্টারনেট চালু হওয়ায় প্রবাসী আয় বাড়ার আশা ব্যবসায়ীদের। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলিয়াল সাদিকের রিপোর্ট। নিয়মিত রেমিটেন্স পাঠাচ্ছে আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। দেশে চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে রেমিটেন্সের গতি প্রবাহ কিছুটা স্থবির হয়ে গেলেও সংশ্লিষ্টদের অভিমত এই গতি আবারও ফিরবে। তবে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে রেমিটেন্স না পাঠাতে গুজব ছড়াচ্ছে একটি মহল। ফেসবুক, টিকটক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। গুজবের জবাব দিতে হবে সত্য দিয়ে। সত্যই হচ্ছে মিথ্যার বিপক্ষে সবচেয়ে বড় জবাব, এবং সেটি প্রবাসী বাংলাদেশিরা সবসময় দিয়েছে, এখনও দেবে। তারা আরও বেশি বেশি করে রেমিটেন্স পাঠিয়ে দেখিয়ে দেবে তাদের দেশপ্রেমের প্রমাণ তারা দেবে। এদিকে শুধু রেমিটেন্স নিয়ে নয়, বাংলাদেশের এয়ারপোর্ট, ইমিগ্রেশন ও শুল্ক বিভাগ নিয়েও কিছু প্রবাসী সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে। এতে বিভ্রান্তির মধ্যে পড়েন অনেক প্রবাসী। আমি আমার টাকা সব সময় এক্সচেঞ্জের মাধ্যমে পাঠাই। আমি আমার প্রবাসী বাংলাদেশি সবাইকে আহ্বান করব রেমিটেন্স পাঠান। আমাদের দেশটা যে এগিয়ে গেছে, এর দ্বারা অব্যাহত রাখতে আমাদের সবার এগিয়ে আসা উচিত। সাথে সাথে প্রবাসী ভাইদেরকে আমি বলবো বৈধ পথে রেমিটেন্স পাঠান। দেশের যে অর্থনৈতিক ভাবমূর্তি রক্ষা করার জন্য, দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য
রেমিটেন্স আমাদের অবশ্যই পাঠাতে হবে, আমাদের মাধ্যমে দেশের উন্নয়ন সাধিত হবে। প্রবাসী ব্যবসায়ীরা জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রতিবন্ধকতা দেখা দেয়। বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আবারও রেমিটেন্সের গতি প্রবাহ বাড়বে বলে প্রত্যাশা প্রবাসীদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিভিন্ন রাষ্ট্রের মদদে দেশে সাইবার হামলার অপচেষ্টা চলছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। গেল 10 দিনে 50,000-এর বেশি সাইবার হামলার শিকার হয়েছে সরকারি 8টি ওয়েবসাইট। তবে কোনো তথ্য বেহাত হয়নি বলে দাবি তার। সাইবার নিরাপত্তায় জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এই অবস্থায় একদিকে যেরকম সাইবার অপরাধীরা ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের তথ্য উপাত্ত অর্থ চুরি করছে, অপরদিকে একটা রাষ্ট্রের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু অপর কোনো রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ও কিন্তু বেশ শক্তিশালী একটা সাইবার অপরাধী চক্র কাজ করছে। আমাদের সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সিকিউরিটি গাইডলাইনগুলো আমাদের কঠোরভাবে অনুসরণ করা দরকার। দুপুরের সময় আরও থাকছে। অলিম্পিকে ফুটবলের সেরা 8 নিশ্চিতে রাতে ইউক্রেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কিছুক্ষণ পর 100 মিটার ফ্রি স্টাইলের হিটে অংশ নেবেন বাংলাদেশের সাঁতারু রাফি। এবার বাণিজ্যের খবর। শঙ্কা জাগাচ্ছে বাংলাদেশ বিমান থাকা বোয়িংয়ের উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় নড়ে চড়ে বসেছে মন্ত্রণালয়। কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সংস্থাটির প্রকৌশল বিভাগকে। বহরে থাকা নতুন উড়োজাহাজের সঠিক ব্যবহার বাড়িয়ে লাভজনক অবস্থায় থাকতে মরিয়া বাংলাদেশ বিমান। অবস্থান ধরে রাখতে তুলনামূলক স্বল্প পরিমাণ ক্যারিয়ার দিয়েই পাখা মেলছে নতুন নতুন রুটে। বাংলাদেশ বিমানের বহরে থাকা বর্তমানে 21টির মধ্যে 16টি বোয়িংয়ের তৈরি উড়োজাহাজ। এর মধ্যে সম্প্রতি যান্ত্রিক ও টেকনিক্যাল ত্রুটির কারণে কয়েকটি ফ্লাইট বাতিল, তেলের ট্যাঙ্কিতে লিকেজ, উইন্ডশিল্ড ফেটে যাওয়া সহ নানা কারণে বাড়ছে যাত্রী অস্বস্তি। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশের কোয়ালিটি নিশ্চিতে সমন্বয় না থাকলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। একটা এয়ারলাইন্সের যে মেনটেন্যান্স সিস্টেম, এখানে কিন্তু 3টা প্রমিনেন্ট অর্গানাইজেশন কাজ করে। একটা হচ্ছে মেনটেন্যান্স যারা করে ডাইরেক্টলি, তাদের সাথে রয়ে গেছে কোয়ালিটি এনশিওর করার জন্য, তারা কিন্তু কোয়ালিটিটা এনশিওর করার জন্য একটা গ্রুপ রয়ে গেছে। আরেকটা অর্গানাইজেশন ক্যাম, কন্টিনিউয়াস এয়ারওয়ার্দিনেস অর্গানাইজেশন। তো 3টা জায়গায় কিন্তু এখানে সব কিছু, এখানে অধিবেদের কোনো কোঅর্ডিনেশন গ্যাপ আছে কিনা সেটাও দেখা দরকার আছে। আকাশপথের হাজার হাজার কোটি টাকা মূল্যের এসব পরিবহন এমনিতেই স্পর্শকাতর। তাহলে কেন এতটা টেকনিক্যাল সমস্যা, তা নিয়ে কপালে ভাঁজ বিমান মন্ত্রণালয়ের। মেনটেন্যান্সের সিস্টেমটাকে আরও উন্নত করতে হবে এবং এই ব্যাপারে ইতিমধ্যে আমি চিফ ইঞ্জিনিয়ার এবং এর সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে, ব্যবস্থাপনা পরিচালক তাদের সঙ্গে আমি কথা বলেছি। কিছু কিছু পার্টস বা কিছু কিছু সরঞ্জাম যেটা নিয়ে সমস্যা হচ্ছে, যেমন সিট নিয়ে আমি শুনেছি কিছু সমস্যা আছে, এগুলিকে বলেছি আগের থেকেই যেন আমরা প্রকিউর করে রাখি, যাতে প্রয়োজনের পরে প্রকিউরমেন্টে গেলে একটু দেরি হবে। তবে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ সংক্রান্ত জটিলতার পেছনে সংস্থাটির দীর্ঘ অভিজ্ঞ প্রকৌশলী টিমের দায়িত্বহীনতা নাকি পরিকল্পিত কোনো অসৎ মহলের ইন্ধন, তা খতিয়ে দেখার দাবি এভিয়েশন সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শেষ বিদায়ে ভালোবাসায় সিক্ত হলেন বাংলা ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ। গুলশানের আজাদ মসজিদের সামনে শ্রদ্ধা নিবেদনের পর জানাজায় অংশ নেন সহকর্মী, ভক্ত, অনুরাগীরা। বলেন, শাফিনের বর্ণাঢ্য সঙ্গীত জীবন প্রেরণা যোগাবে নবীনদের। এ বড় অদ্ভুত এক সময়। বৃষ্টিতে ভিজে যাওয়া শহরে মানুষের হৃদয়ের কোণে মেঘ জমিয়ে এলেন তিনি, নিথর প্রাণহীন। ততক্ষণে সঙ্গীত পরিবার, ভক্ত, অনুরাগীদের শোকার্ত উপস্থিতি। প্রকৃতির বিষণ্ণতা আর সঙ্গীত প্রেমীদের ভালোবাসায় অন্যরকম এক দোতনায় ধরা দিল সময়। গুলশানের আজাদ মসজিদে জানাজায় অংশ নিলেন পরিবার, সহকর্মী ও ভক্তরা।
এরপর নির্বাক হয়ে থাকার সময় তবুও যতটুকু পাওয়া গেল অনুভূতিমালা দিয়েই হলো শ্রদ্ধার্ঘ্য নিবেদন। উনি কখনোই আমাদের ছেড়ে চলে যাবে না, কারণ ওনার সৃষ্টি আমাদের সবার মাঝে আছে। যতদিন ওনার গান থাকবে ততদিন উনি থাকবে আমাদের সাথে। কেউ কেউ স্মরণ করলেন শাফিন আহমেদের সঙ্গীত অভিযাত্রা, বললেন তার অবদানের কথাও। ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শাফিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ২৯ জুলাই সোমবার বিকেলে তার মরদেহ ঢাকায় আনা হয়। বাবা কমল দাস গুপ্তর কবরে চিরনিদ্রায় শায়িত হবেন শাফিন আহমেদ। এর মধ্য দিয়ে এক সঙ্গীত জীবনের শেষ হলো বটে, তবুও চাঁদ তারা সূর্য জ্বালা জ্বালা ফিরিয়ে দাও ফিরে এলে না, আজ জন্মদিন তোমার গানগুলো থেকে যাবে প্রজন্মান্তরে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। এদিকে ১৩ বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে দুপুরে মৃত্যুর কাছে হার মানলেন সঙ্গীত শিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। ১৩ বছর আগে ২০১১ সালে ধরা পড়ে তার ক্যান্সার। দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সবশেষ ঢাকায় বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চলে গেলেন না ফেরার দেশে। সঙ্গীতশিল্পী হিসেবে তিনি সর্বাধিক পরিচিত হলেও তার আরও একটি বড় পরিচয় টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে। পাশাপাশি সঞ্চালনাও করেছেন। তিনি একজন সংগঠকও। ২০২১ সালে গঠিত সঙ্গীতের ৩ সংগঠন নিয়ে সঙ্গীত ঐক্য বাংলাদেশের তথ্য প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। পশ্চিমবঙ্গ রাজ্যকে ভাগ করে বেশ কয়েকটি জেলাকে কেন্দ্রশাসিত এলাকা করার দাবি ঘিরে ভারতের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলা ভাগ। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহারের 4টি জেলাকেও কেন্দ্রের শাসনের আওতার দাবি উঠেছে। বাংলা ভাগের দাবি এবার করেছে দেশটির কেন্দ্রীয় শাসক দল বিজেপির স্থানীয় নেতৃত্ব। তবে হঠাৎ নতুন করে আবার রাজ্য ভাগের দাবি উঠল কেন, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা হলেও এ রাজ্যের অন্য ভাষার মানুষও বসবাস করেন, কিন্তু হঠাৎ করেই আবারও আলোচনায় এসেছে রাজ্যটি ভাগের বিষয়। সম্প্রতি পার্লামেন্টে বিজেপির এক সাংসদ পশ্চিমবঙ্গের 2টি এবং বিহারের 4টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি তোলেন। এই 6টি জেলাতেই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। ওই সাংসদের এমন দাবি ওঠার পরই বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্বের মুখেও উত্তরের জেলা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশকেও কেন্দ্রের শাসনের মধ্যে নিয়ে আসার দাবি করেন। তাদের এই দাবির পেছনে যুক্তি, অনুপ্রবেশের কারণে এই জেলাগুলোর জনবৈচিত্র্য পাল্টে যাচ্ছে, যা রুখতে কেন্দ্রের শাসন প্রয়োজন। তবে বিজেপির এই দাবিকে শুরু থেকেই রাজনৈতিক সুবিধার দাবি হিসেবে দেখছে রাজ্যটির শাসক তৃণমূল কংগ্রেস। দলটির বক্তব্য, যে যে এলাকায় রাজনৈতিকভাবে সমর্থন হারাচ্ছে বিজেপি, সেখানেই তারা ভাগের তত্ত্ব খাড়া করছে। আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজেপির এই দাবির পেছনে যুক্তির চেয়ে রাজনৈতিক অভিসন্ধি বেশি। উত্তরবঙ্গে এখন বিজেপি শক্তিশালী, ফলে বিজেপি মনে করছে যে উত্তরবঙ্গকে ভাগ করে দিয়ে একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হলে বিজেপির কাছে একটা রাজনৈতিকভাবে উত্তর দেওয়া সম্ভব হবে। দেখো, আমরা অন্তত সাবেক পশ্চিমবঙ্গের একটা ভাগকে রাজনৈতিকভাবে দখল করতে পেরেছি। কিন্তু বিজেপি ভুলে যাচ্ছে, এতে যেটা সমস্যা হতে পারে যে উত্তরবঙ্গে মাত্র 64টি বিধানসভা আসন রয়েছে, দক্ষিণবঙ্গে 230টি। উত্তরবঙ্গের দাবি তুললে পরেই দক্ষিণবঙ্গে গেরুয়া শিবির একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, কারণ বাঙালির আবেগের সঙ্গে বাংলা ভাগের বিষয়টি জড়িত। গত কয়েক বছর ধরে বিজেপি পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলের কাছে কার্যত ধরাশায়ী। আর সে কারণেই বিজেপি রাজ্য ভাগ করে রাজনৈতিক সুবিধা নিতে চায় বলে মত বিশ্লেষক মহলের। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের কেরালায় ভূমি ধসে 54 জনের মৃত্যু হয়েছে, আটকা পড়েছেন 100-র বেশি মানুষ। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির ওয়েনারে প্রবল বৃষ্টিতে 4 ঘন্টার মধ্যে 3টি ভূমিধসের ঘটনায় এ হতাহতের ঘটনা। ক্ষতিগ্রস্ত এলাকায় ফায়ার সার্ভিস ও এনডিআরএফ দল মোতায়েন করেছে রাজ্য সরকার। যোগ দেয় বিমান বাহিনীর হেলিকপ্টার এবং 200-র বেশি সেনা সদস্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবারকে 2 লাখ এবং আহতদের 50,000 রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
জামায়াত শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশের সিদ্ধান্ত আগামীকালই জানালেন আইনমন্ত্রী। ছদ্মবেশে নতুন নামে যেন ফিরে না আসে, সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সহিংসতায় নিহতদের স্মরণে দেশ জুড়ে একদিনের শোক, আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা। সামাজিক মাধ্যমে লাল ছবি ধারণ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক, মন্তব্য হাইকোর্টের। শুনানিতে দুপক্ষের আইনজীবীর হট্টগোল। কোন আইনে 6 সমন্বয়ক ডিবিতে, প্রশ্ন আদালতের। এই ছিল দুপুরের সময়ের এখনকার আয়োজন। বিভাগীয় সময়ের নানা খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।